ভূমিকম্প নামটা শুনলেই কেমন যেন একটা অনুভূতি হয়, তাই না? পৃথিবীর অন্যতম শক্তিশালী আর রহস্যময় একটা ব্যাপার। তো এটা আসলে কি, কেন হয়, আর সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো, এটা কখন ঘটবে তা কি আমরা আগে থেকে জানতে পারি? চলুন আজ এই ব্যাপারগুলো নিয়েই কথা বলা যাক। তো সবচেয়ে বড় প্রশ্নটা দিয়ে শুরু করা যাক। কোনো রকম সিগন্যাল ছাড়াই, কোনো পূর্বাভাস ছাড়াই হঠাৎ করে আমাদের পায়ের নিচের মাটি কেন এভাবে থরথর করে কেঁপে ওঠে? এই রহস্যটা ভেদ করতেই আজকের এই আলোচনা। এই কাঁপুনিটা কেন হয় তা বুঝতে হলে আমাদের একটু পৃথিবীর ভেতরের দিকে তাকাতে হবে। কারণ ভূমিকম্পের আসল রহস্যটা কিন্তু উপরে নয়, লুকিয়ে আছে আমাদের এই গ্রহের অনেক গভীরে। চলুন দেখা যাক সেখানে ঠিক কি ঘটে চলেছে। ব্যাপারটা হচ্ছে, আমরা যে শক্ত মাটির উপর দাঁড়িয়ে আছি সেটা আসলে একটাই সলিড খণ্ড না। ভাবুন তো একটা ভাঙা ডিমের খোসার কথা। ঠিক সেটার মতোই আমাদের পৃথিবীর উপরিভাগটাও বেশ কয়েকটা বিশাল টুকরোয় ভাগ করা। আর ভূমিকম্প বোঝার জন্য এই আইডিয়াটা মাথায় রাখা কিন্তু খুবই জরুরি। আচ্ছা, পৃথিবীর গঠনটা তো বোঝা গেল। এখন চলুন এইটার উপর ভিত্তি করে সোজা কথায় জেনে নিই, ভূমিকম্প জিনিসটা আসলে কী। ভূমিকম্পের সবচেয়ে সহজ সংজ্ঞাটা যদি বলি, তাহলে সেটা হলো হঠাৎ করে জমানো শক্তির মুক্তি। মানে পৃথিবীর ভেতরে বছরের পর বছর ধরে অনেক শক্তি জমা হতে থাকে। যখন সেই শক্তিটা আর আটকে থাকতে পারে না, তখন হঠাৎ করে সেটা বেরিয়ে আসে, আর সেই ধাক্কাতেই কেঁপে ওঠে মাটি। এটাই হলো ভূমিকম্প। কিন্তু কথা হলো, এত শক্তি আসে কোথা থেকে? এর উত্তরটা হলো টেকটনিক প্লেট। আমাদের পৃথিবীর উপরিভাগটা আসলে বিশাল বিশাল সব পাজেলের টুকরোর মতো, যেগুলো অনবরত নড়াচড়া করছে। এই বিশাল পাথরের খণ্ডগুলোকেই বলে টেকটনিক প্লেট। আর এরা কিন্তু এক জায়গায় বসে নেই, খুবই ধীরে ধীরে ভেসে বেড়াচ্ছে। আর এই বিশাল প্লেটগুলো যেখানে এসে একে অপরের সাথে মেশে, বা বলা ভালো ধাক্কাধাক্কি করে, সেই বর্ডার লাইনগুলোকেই বলা হয় ফল্ট লাইন। পৃথিবীর বেশিরভাগ ভূমিকম্প কিন্তু এই ফল্ট লাইনেই হয়। এখানেই আসলে সবকিছু শুরু। ওকে, তো আমরা প্লেট চিনলাম, ফল্ট লাইনও চিনলাম। এবার চলুন দেখি এই প্লেটগুলোর নড়াচড়া থেকে কাঁপুনিটা ঠিক কিভাবে তৈরি হয়। পুরো ব্যাপারটা না 4টা সহজ ধাপে বোঝা যায়। 1 নম্বর, প্লেটগুলো তো সরছেই। 2 নম্বর, সরতে গিয়ে ফল্ট লাইনে একটা আরেকটার সাথে আটকে যায়, আর সেখানে প্রচণ্ড চাপ বা শক্তি জমতে থাকে। ঠিক যেন একটা রাবার ব্যান্ডকে আপনি অনেকক্ষণ ধরে টানছেন টানছেন, একটা সময় পর কি হবে? ছিঁড়ে যাবে, তাই না? ঠিক তাই হয়। 3 নম্বর ধাপে যখন চাপটা সহ্যের বাইরে চলে যায়, তখন হঠাৎ করে সেই জমে থাকার শক্তি বেরিয়ে আসে। আর 4 নম্বর, এই বেরিয়ে আসার শক্তিটাই তরঙ্গের মতো চারদিকে ছড়িয়ে পড়ে, যা আমরা ভূমিকম্প হিসেবে অনুভব করি। তো এই যে শক্তিটা বেরিয়ে এলো, এটাই হলো আসল খেলোয়াড়। এটা তরঙ্গের মতো, মানে ঢেউয়ের মতো, পৃথিবীর ভেতর দিয়ে চারদিকে ছড়িয়ে পড়ে। পুকুরে ঢিল ছুড়লে যেমন ঢেউ তৈরি হয়, ঠিক সেরকম। আর ভূমিকম্পের কেন্দ্র থেকে যত দূরে যাওয়া যায়, এই ঢেউয়ের শক্তিও তত কমে আসে। এখন আসা যাক সবচেয়ে বড় এবং সম্ভবত সবচেয়ে দরকারি প্রশ্নটায়। বিজ্ঞানীরা কি আগে থেকে বলতে পারেন যে ঠিক কখন আর কোথায় পরের ভূমিকম্পটা হবে? এখানে দুটো শব্দ বোঝা খুব জরুরি। একটা হলো প্রেডিকশন বা ভবিষ্যৎবাণী, আর আরেকটা ফোরকাস্টিং বা পূর্বাভাস। ভবিষ্যৎবাণী মানে হলো একদম স্পেসিফিক্যালি বলে দেওয়া, যেমন আগামীকাল দুপুর 2টোয় ঢাকায় ভূমিকম্প হবে। সত্যি বলতে এটা এখনও একেবারেই অসম্ভব। কিন্তু বিজ্ঞানীরা যেটা করতে পারেন সেটা হলো পূর্বাভাস। যেমন তারা বলতে পারেন যে এই এলাকায় আগামী 50 বছরের মধ্যে একটা বড় ভূমিকম্প হওয়ার সম্ভাবনা 70%। এটা একটা সম্ভাবনার কথা বলে, কোনো নির্দিষ্ট সময়ের কথা নয়। মজার ব্যাপার হলো, বিজ্ঞানীরা কিন্তু প্রায় 99% নিশ্চিত যে ভূমিকম্প কোথায় হবে, কারণ ফল্ট লাইনগুলো তো ম্যাপ করা আছে, ওখানেই হবে। কিন্তু আসল চ্যালেঞ্জটা হলো ঠিক কখন হবে সেটা বলা। ওই যে চাপটা জমছে, সেটা ঠিক কোন মুহূর্তে সহ্যের সীমা ছাড়িয়ে যাবে তা বলার কোনো উপায় এখনো আমাদের হাতে নেই। যেহেতু আমরা ভূমিকম্পকে আটকাতে পারব না, আর কখন হবে সেটাও আগে থেকে জানতে পারবো না, তাহলে উপায় কি? উপায় একটাই, এর সাথে মানিয়ে নিয়ে বাঁচার জন্য তৈরি থাকা। তো আজকের আলোচনা থেকে আমরা কি জানলাম? তাহলে পুরো আলোচনাটা যদি এক কথায় বলি,
ভূমিকম্প কি? এটা হলো টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে হঠাৎ করে শক্তির মুক্তি। কেন হয়? কারণ প্লেটের সীমান্তে মানে ফল্ট লাইনে যে চাপটা জমে সেটাই হঠাৎ করে বেরিয়ে আসে। আর কখন? এর কোনো নির্দিষ্ট সময় বলা যায় না, তবে কোথায় হতে পারে তার একটা লম্বা সময়ের পূর্বাভাস দেওয়া সম্ভব। তো সবশেষে একটাই প্রশ্ন, এই যে প্রাকৃতিক সত্যিটা মানে ভূমিকম্প, এর সাথে বসবাস করার জন্য আমাদের শহর, আমাদের বাড়িঘর আর আমরা নিজেরা ঠিক কতটা প্রস্তুত? কারণ দিন শেষে এই প্রস্তুতিই কিন্তু ক্ষয়ক্ষতি কমানোর একমাত্র উপায়।